মহাভারত। রামায়ণে যেমন কৃত্তিবাসে রামভক্তির ধারায় কাব্যরসের পরিচয় পেশ করেছেন, সে যুগের লোকসমাজ ও লোকসংস্কৃতির কথা ব্যক্ত করেছে তুলনায় আরেক মহাকাব্য মহাভারত। কোনো ব্যক্তিবিশেষের ধারায় রচিত ইতিহাস নয় এটি, যেন জাতির স্বরচিত স্বাভাবিক ইতিহাস। রাজশেখর বসুর কথায় এ যেন প্রাচীন সমাজ ও নীতি বিষয়ক তথ্যের অনন্ত ভাণ্ডার। এতে ইতিহাস, লোককথা, রূপকথা, মানব চরিত্রের নানা দিক ও মনস্তত্ত্ব জটিলতা সব কিছুই আছে। মহাভারতে ভক্তি, শৌর্য, রাগ অনুরাগ, কপটতা, স্বার্থ, চারিত্রিক দৃঢ়তা ও পারদর্শিতা, অহংকার, হিংসা ও শোক ও যন্ত্রণা সবই একে একে প্রকাশ পেয়েছে। মহাভারত যেন যুদ্ধতত্ত্বের ও কূটনীতির এক অসামান্য বিবরণ। এর মধ্যে রাজনৈতিক জটিলতাও প্রকাশ পেয়েছে। কত চরিত্রের সমাহার এই মহাকাব্যে। সব চরিত্র সমানভাবে না এলেও দ্রৌপদী, গান্ধারী, কুন্তী, কর্ণ, পঞ্চপাণ্ডব, ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য, একলব্য, কৃপাচার্য, মামা শকুনি, দুর্যোধন, কৌরব পক্ষ, গঙ্গা এবং গঙ্গাপুত্র ভীষ্ম নানাভাবে স্মরণীয়। নানা পর্বের মধ্য দিয়ে মহাভারতের নানা পটচিত্রের পরিচয় আমরা পাই। মহাভারতের বিশিষ্টতা, ইতিহাস, ভূগোল, জীবতত্ত্ব, প্রত্নতত্ত্ব, সমাজতত্ত্ব, নৈতিকতা, আধ্যাত্মিকতা সবকিছুরই পাঠ ও পরিচয় আমরা এখানেই পাই। কামনা, বাসনা, মানব চরিত্রের নানা ঘাত প্রতিঘাতের উপাদান এখানে উপস্থিত। বক্তা শ্রী সায়ন দেবনাথের পরিচিতি। পিএইচডি রিসার্চ স্কলার, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং SACT টিচার, বারুইপুর কলেজের ইতিহাস বিভাগ। প্রথমেই যেটা বলা, আমি মহাভারত সম্পর্কে কোনো বিশেষজ্ঞ নই, কারণ আমার গবেষণার কাজের জায়গা হচ্ছে আদিবাসী সংস্কৃতি নিয়ে। মূলত বাংলার যে আদিবাসী সংস্কৃতি সেই নিয়েই আমার চর্চা। কিন্তু এই আদিবাসী সংস্কৃতি নিয়ে চর্চা করতে গিয়ে আমি বারবার করে যে বিষয়টা অনুভব করেছি, আমাদের জাতীয় সংস্কৃতি বলুন বা প্রাদেশিক ক্ষেত্রে বাংলার সংস্কৃতি বলুন, সমস্ত কিছুর মধ্যেই এই ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায়গুলোর একটা খুব বড় অবদান রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তাদের অবদানকে হয় আমরা বিকৃত করেছি অথবা আমরা সেগুলোকে অন্তরালে রেখেছি, পর্দার অন্তরালে। তো এই মহাভারতের আলোচনা প্রসঙ্গে আমি মূলত এখানে, মহাভারত তো একটা দীর্ঘকাল ধরে লেখা হয়েছে, কোনো একটা নির্দিষ্ট মানুষের পক্ষে লেখা সম্ভবপর নয়। আমি আসবো যে মহাভারতের যে সময়কাল সংক্রান্ত বিতর্কগুলোর কথায়, সেখানে আমরা আমেরিকান ঐতিহাসিক হপকিন্সের তত্ত্ব দেখব, যে তিনি দেখাচ্ছেন কিভাবে শ্রীকৃষ্ণ প্রথম দিকে ছিলেন একজন নায়ক, পরবর্তীকালে হলেন একজন স্বর্গীয় সত্তা এবং পরবর্তীকালে তিনি হয়ে গেলেন জগদীশ্বর বা সুপ্রিম গড। অর্থাৎ এই যে তার বিবর্তনটা, তার মধ্যে মহাভারত একটা দীর্ঘতর যুগকে নিয়ে এগিয়ে চলেছে। তো এই মহাভারতের আলোচনা প্রসঙ্গে আমরা মূলত যেটা দেখব, যে পূর্ব ভারতের আদিবাসী সম্প্রদায়, তাদের ইতিহাস বা তাদের কথা কিভাবে মহাভারতে উঠে আসছে। তবে এখানে প্রথমেই যে বিষয়টা আমি একটা বলে দিতে চাই, সেটা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ বা আমাদের পূর্ব ভারতে যে সমস্ত আদিবাসী সম্প্রদায়গুলো রয়েছে, অর্থাৎ যাদেরকে আমরা চিনি, ধরুন সাঁওতালদেরকে চিনি, মুন্ডাদেরকে চিনি, অসুরদেরকে চিনি, সরাসরি এই নামগুলো খুঁজলে কিন্তু হবে না মহাভারতে। আমরা কিভাবে খুঁজব? আমরা খুঁজব মহাভারতে পূর্ব ভারতের কিছু অঞ্চলের কথা বলা হচ্ছে, সেখানকার মানুষের কিছু সংস্কৃতির কথা বলা হচ্ছে, তাদের খাদ্যাভাসের কথা বলা হচ্ছে, যেটা দিয়ে আমরা এই একটা সংযোগ তৈরি করতে পারবো। যেমন ধরুন যে আমরা সাঁওতাল যে জনগোষ্ঠীটার কথা বলি, আমাদের কাছে তারা সাঁওতাল নামে পরিচিত, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে সাঁওতালরা কিন্তু নিজেদেরকে সাঁওতাল বলেন না, তারা নিজেদেরকে বলে হড় হপন। হড় শব্দের অর্থ হচ্ছে মানুষ, আর হপন শব্দের অর্থ হচ্ছে সন্তান, তার মানে যিনি মানব জাতির সন্তান। আমরা প্রথমে আমি বলে দিই যে তিনটে গোষ্ঠীর কথা
মূলত আদিবাসী সম্প্রদায়ের কথা বা আদিবাসী জনগোষ্ঠীর কথা উল্লেখ করা হচ্ছে। পরবর্তীকালে হারবার্ট হোপ রিসলে তিনি যখন গবেষণা করছেন দ্য ট্রাইবস অ্যান্ড কাস্ট অফ বেঙ্গল যে গ্রন্থটা তিনি লিখছেন 4টি খণ্ডে, সেখানেও তিনি এই গোষ্ঠীগুলোর কথা বলেছেন এবং একটা বৃহত্তর প্রেক্ষাপটের কথা তিনি বলছেন। অনেকগুলো পূর্ব ভারতীয় জনজাতির কথা আছে মহাভারতের মধ্যে। অঙ্গের কথা রয়েছে, মগধের কথা রয়েছে, বঙ্গর কথা রয়েছে, পুন্ড্র, সুম্য, কিরাত, পুলিন্দ, ওদ্র। এখন সমস্যা হচ্ছে যে মহাভারতের মধ্যে এই যে শব্দগুলো আমরা পাচ্ছি বঙ্গ, সুম্য, ওদ্র, পুলিন্দ, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখব যে এগুলো যেমন কোনো জাতিকে বোঝাচ্ছে, আবার কিছু ক্ষেত্রে আমরা দেখব এগুলো আবার কোনো অঞ্চলকেও চিহ্নিত করছে। অনেক সময় এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে যে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে এটা এই শব্দগুলোর দ্বারা হয়তো কোনো নির্দিষ্ট একটি জনগোষ্ঠীকে বোঝানো হচ্ছে, আবার কখনো কখনো একটি অঞ্চলকেও বোঝানো হতে পারে। আমরা প্রথমে চলে আসি মহাভারতের সময়কাল সম্পর্কে। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে যে দুটি মহাকাব্য রয়েছে তার মধ্যে মহাভারত সব থেকে প্রাচীন। যদিও আমরা বলি যে রামায়ণ প্রাচীন, কিন্তু ঐতিহাসিক যে গবেষণা রয়েছে সেখানে মহাভারত সব থেকে প্রাচীন হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সব থেকে প্রাচীনতম সাহিত্যের নাম ঋগ্বেদ, মোটামুটি যিশুর জন্মের 1500 বছর আগে লেখা। বর্তমান যে তুরস্ক, সেখান থেকে একটা লেখমালা পাওয়া গেল। হিট্টাইট এবং মিট্টানি দুটো জাতিগোষ্ঠী তারা চুক্তি করলেন 4 জন দেবতার নামে, ইন্দ্র, বরুণ, মিত্র, নাসাত্য, এবং চুক্তিতে বলা হলো আগামী দিনে তারা যুদ্ধ করবেন না। এই হচ্ছে ঋগ্বেদের লিখিত ইতিহাস। তারপর যখন আমরা মহাভারতের যদি আমরা ডেটিং সম্পর্কে আসি, তাহলে আমরা দেখব যে হেমচন্দ্র রায়চৌধুরী তিনি বলছেন যে মোটামুটিভাবে 900 খ্রিস্টপূর্বাব্দ থেকে 800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মহাভারতের যুদ্ধের যে কাহিনীটা রয়েছে সেইটা মোটামুটি এই সময়ে যেতে পারে। কিন্তু শান্তি পর্ব এবং অনুশাসন পর্ব কখনোই মহাভারতের অংশ নয়। রমিলা থাপার বারবার করে দেখিয়েছেন যে এই শান্তি পর্ব এবং অনুশাসন পর্ব হচ্ছে কার্যত ধর্মশাস্ত্র, যে ছদ্মবেশে মহাভারতের মধ্যে লুকিয়ে আছে। কারণ এর সাথে মানে মহাভারতের যে বক্তব্য বা বিষয়বস্তু তার সাথে কখনো শান্তি এবং অনুশাসন পর্বের বক্তব্য যায় না। আমরা ডিডি কোসাম্বি, ধর্মানন্দ দামোদর কোসাম্বি, যিনি আমাদের ভারতবর্ষের প্রাচীন ইতিহাস চর্চার অন্যতম প্রতিকৃত, যিনি প্রাচীন ইতিহাস চর্চার ক্ষেত্রে মার্ক্সবাদী দর্শনকে নিয়ে এসেছেন, আমাদের তিনি দেখাচ্ছেন যে ডিডি কোসাম্বি বলছেন যে মহাভারতের মূল যে কাহিনীটা, অর্থাৎ আদি পর্ব থেকে মোটামুটি শল্য পর্বের যে অংশটুকু আছে, এর কিছু কিছু অংশ আমরা বলতে পারি যে 1200 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ রচনা হতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে ওই কুরুক্ষেত্রের যুদ্ধ যে শেষ হয়ে যাচ্ছে, পরবর্তীকালে যখন শান্তি স্থাপন হচ্ছে যে পর্যায়গুলো রয়েছে, সেগুলো কিন্তু মোটামুটিভাবে আমরা দেখব সবটাই খ্রিস্টাব্দ সময়কালের রচনা, এবং এটা মূলত গুপ্ত যুগের সময়কালে রচনা করা হচ্ছে। কারণ আমরা জানি যে ভারতবর্ষে যখন গুপ্ত যুগ আসছে, সেই সময় ভারতবর্ষের সাংস্কৃতিক জগতে একটা পরিবর্তন আসছে, খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন। পরিবর্তনটা হচ্ছে যে পরিবর্তনটা প্রথম আমরা দেখছিলাম আমাদের অর্থনৈতিক ইতিহাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে ল্যান্ড গ্রান্ট বা অগ্রহার। এই শব্দটা আমরা পাচ্ছি, অগ্রহার। অগ্রহার শব্দের অর্থ হচ্ছে নিষ্কর জমিদান। কাদের উদ্দেশ্যে নিষ্কর জমিদান করা হচ্ছে না? ব্রাহ্মণ সম্প্রদায়ের উদ্দেশ্যে নিষ্কর জমিদান করা হচ্ছে। তারা আসছেন কোথা থেকে? তারা আসছেন উত্তর ভারত বা আর্যাবর্তের বিভিন্ন অঞ্চল থেকে। কেন পাঠানো হচ্ছে? ভারতবর্ষের প্রান্তীয় অঞ্চলে কোথায় কোথায় যাচ্ছেন তারা? আমরা দেখব যে রাজস্থানের অঞ্চলে যাচ্ছেন, বৈরাট অঞ্চলে তারা যাচ্ছেন, আমাদের বাংলাতে আসছেন। আমি এই সংক্রান্ত অনেক কাহিনী রয়েছে, যদিও সে বেশিরভাগটাই মিথ বা প্রত্নকথার মধ্যে। কিন্তু আমরা যদি হিস্টোরিক্যাল এভিডেন্স দেখি, ঐতিহাসিক প্রমাণ যদি দেখি, আমাদের কাছে যে লেখমালাগুলো আছে, যেগুলোকে আমরা বলছি কপার প্লেট ইনস্ক্রিপশনস বা তাম্র শাসন, যেখানে জমিদানের দলিল রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখব যে বাংলায় গুপ্ত আমলে ব্রাহ্মণরা তারা আসছেন, তাদের উদ্দেশ্যে জমিদান করা হচ্ছে। এবং রামশরণ শর্মা থেকে শুরু করে দ্বিজেন্দ্র নারায়ণ ঝা, রমিলা থাপার, মাজিদ হায়াত সিদ্দিকী, তারা প্রত্যেকেই দেখাচ্ছেন যে এই অঞ্চলগুলোর যে নিজস্ব যে সংস্কৃতি ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে ব্রাহ্মণ্যবাদের মধ্যে প্রবেশ করছে। আমরা দেখব, আমরা মহাভারতের একটা গল্পকে আমরা তুলে আনবো, যেখানে আমরা দেখব যে গল্পটার উৎস খুব সম্ভবত একটি ট্রাইবাল স্টোরি থেকে এসছে, সম্ভবত। এবং এই ট্রাইবাল স্টোরি থেকে এসছে, এটার অনুমানটা আমরা এই কারণে করতে পারি, বহু আগে ভেরিয়ার এলুইন, বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট, তিনি একটা স্টোরি, একটা গল্প তিনি বলেছিলেন। গল্পটা হচ্ছে, আমরা জানি যে তিনি বৈগা এবং গোন্ড জাতি নিয়ে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে মধ্য ভারতের, এবং তিনি গোন্ডদের মধ্যে থেকে একটা গল্প সংগ্রহ করেছিলেন, যে গল্পটার উৎস কিন্তু খুব সম্মানে, যে গল্পটার সাথে কিন্তু ওই জাতকের সুবর্ণ ময়ূরের যে কাহিনী আছে তার অদ্ভুত মিল আছে। এবং ভেরিয়ার এলুইন বলছেন, আমাদের মনে রাখতে হবে জাতক সাহিত্য রচনা হয়েছে শ্রীলঙ্কাতে, কিন্তু তার যে ভৌগোলিক অঞ্চল সেটা হচ্ছে মধ্য গাঙ্গেয় উপত্যকা, এবং এই মধ্য গাঙ্গেয় উপত্যকা হচ্ছে গোন্ডদের একেবারে
তাদের যে আদিভূমি সেইটা। আমরা ছত্তিশগড়ের যে মারিয়া গোন্ড জাতির কথা পড়ি, এরা হচ্ছে তাদেরই বংশধর। যে বস্তার জেলা অবুঝমাড় যে পাহাড় রয়েছে, সে অবুঝমাড় পাহাড় অঞ্চলের আদি বাসিন্দা হচ্ছে এই গোন্ডরা। তো আমরা এবার এই যদি আমরা ডেটিং সম্পর্কে আমরা যদি যাই, তাহলে আমরা দেখব যে ডিডি কোসাম্বি 1200 খ্রিস্টপূর্বাব্দের আগে তিনি নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু সব থেকে ভালো ডেটিংয়ের আমরা যদি মহাভারত কখন লেখা হচ্ছে, এখানে আমরা হপকিন্সের কথা আমরা ধরতে পারি। হপকিন্স খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দিচ্ছেন। হপকিন্সের বইটার নাম হচ্ছে দ্য গ্রেট এপিক অফ ইন্ডিয়া, ইটস ক্যারেক্টার অ্যান্ড অরিজিন। 1901-এ তিনি বইটা লিখলেন এবং তিনি পর্যায় ধরে ধরে ভাগ করলেন। তিনি বলছেন যে প্রথম দিকে মহাভারত কোনো মহাকাব্য নয়, এটি হচ্ছে একটি বীর গাথা। যুদ্ধ হচ্ছে, চারণ কবিরা গান গেয়ে গেয়ে বেড়াচ্ছেন যুদ্ধের, এইটাই হচ্ছে প্রথম দিক। এবং এইটা সম্ভাব্য সময়কাল তিনি নির্ণয় করছেন কত না 400 খ্রিস্টপূর্বাব্দ, যিশুর জন্মের 400 খ্রিস্টপূর্বাব্দ এই সময় হচ্ছে। তারপর তিনি বলছেন যে পরবর্তী যে সময়কালটা এই 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আমরা দেখব যে সেখানে আস্তে আস্তে কি আসছে, সেখানে আস্তে আস্তে একটু একটু করে ধর্মীয় দর্শনকে সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে। পাণ্ডব এবং কৌরবদের যে কাহিনী, সেখানে ধর্ম অধর্মের এই যে কনসেপ্ট বা ধারণা, সেটাকে নিয়ে আসা হচ্ছে। এবং তারপর আমরা দেখব যে 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 400 খ্রিস্টাব্দের মধ্যে যেটা আসছে, সেটা হচ্ছে মহাভারত কার্যত একটি উপদেশমূলক শাস্ত্রে পরিণত হয়ে যাচ্ছে, একটা নীতিমূলক গ্রন্থে পরিণত হচ্ছে। অর্থাৎ এই যে বিবর্তনটা, একটা বীর গাথা থেকে সে চলে আসছে কোথায় না উপদেশমূলক একটা বিবর্তনে আসছে। এখন এখানে একটা সমস্যা হচ্ছে যে মহাভারতের রচনার সময়কাল নিয়ে যেমন বিতর্ক রয়েছে, মহাভারতে আরও একটা বড় সমস্যা হচ্ছে মহাভারতে প্রচুর পরিমাণে প্রক্ষিপ্ত অংশের সংযোগ ঘটেছে, ইন্টারপোলেশন হয়েছে। যে কারণে আমরা কখনো বলতে পারি না যে আদি পর্ব সেটা একেবারে প্রাচীন অংশ, কারণ আদি পর্বের মধ্যেও প্রক্ষিপ্ত অংশের আমরা দেখতে পাবো যে সেখানেও সংযোজন ঘটছে। কিন্তু আমাদের আলোচনার সুবিধার্থে যদি আমরা ধরে নিই যে মহাভারতের কোন অংশগুলোতে কেমনভাবে প্রক্ষিপ্ত অংশের সংযোগ ঘটছে, আমি আগেই বলেছি যে শান্তি পর্ব এবং অনুশাসন পর্ব মহাভারতের অংশ নয়, রমিলা থাপার বলছেন। কারণ রমিলা থাপার বলছেন যে এর যা বিষয়বস্তু, গুপ্ত যুগে আমরা জানি প্রচুর পরিমাণে ধর্মশাস্ত্র লেখা হচ্ছে, স্মৃতিশাস্ত্রগুলো লেখা হচ্ছে। কারণ মনে রাখতে হবে যে গুপ্ত যুগে ওই ধরুন যে বর্ণাশ্রম যে প্রথা, এই প্রথাটা একটা ভেঙে পড়ার জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। যে গুপ্ত যুগে যখন প্রান্তীয় অঞ্চলে আস্তে আস্তে শাসন ব্যবস্থা যাচ্ছে, আমাদের বাংলা অঞ্চলের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা দেখব যে বাংলা অঞ্চলে আদিবাসী যে জনসমষ্টি আছে তাদেরকে হয় জোর করে অথবা তাদের উপর পরোক্ষভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থার অংশ করে নেওয়া হলো, কিন্তু তারা কখনো ওই জাতি বর্ণ প্রথার খুব একটা উচ্চ জায়গায় পৌঁছাতে পারলেন না। নির্দিষ্ট তারা ক্ষত্রিয় অবধি যেতে পারেন, তার বেশি অবধি তারা যেতে পারবেন না। কেন ক্ষত্রিয় অবধি যেতে পারবেন তার নজির রয়েছে। আমরা দেখব যে আদি মধ্যযুগীয় সময়কাল যখন আসছে, সেটা গুপ্তদের একটা পরে, তখন আমরা দেখব যে ভারতবর্ষে একটা জাতি আসছে, তারা হচ্ছেন রাজপুত জাতি। এই রাজপুতরা তাদের অরিজিনটাও ভারতীয় নয়, তারা ভারতীয় নয় এবং তারা বর্ণ ব্যবস্থার মধ্যেও কখনো ছিল না। কিন্তু আমরা দেখব যে চাঁদ রাইসা গ্রন্থে সেখানে একটা কাহিনী আনা হলো, যেখানে যজ্ঞ করা হচ্ছে অরুবুত পাহাড়। অরুবুত পাহাড় মানে হচ্ছে আরাবল্লী পাহাড়। সে আরাবল্লী পাহাড়ে যজ্ঞ করা হচ্ছে, সেখান থেকে 4 জন পুরুষ আসলেন, তারাই হচ্ছে রাজপুতদের বংশধর। আমরা জানি যে যজ্ঞের আগুনের মাধ্যমে আমরা প্রায়শ্চিত্ত করি, পবিত্র বলে সেটাকে মনে করি। অর্থাৎ এইভাবে আমরা দেখব যে গুপ্ত এবং গুপ্ত পরবর্তী আমলে ভারতবর্ষের বিভিন্ন জাতিগোষ্ঠীকে একটা হিন্দুকরণ করা হচ্ছে। আমরা জানি একজন বিখ্যাত বাঙালি নৃতত্ত্ববিদের কথা, নির্মল কুমার বোসের কথা, তার একটা বিখ্যাত তত্ত্ব আছে, হিন্দু মেথড অফ ট্রাইবাল অ্যাবজর্পশনস, যে কিভাবে হিন্দু ধর্ম এই ট্রাইবালগুলোকে অর্থাৎ এই আদিবাসী জনগোষ্ঠীকে তার মধ্যে নিয়ে আসে। এবং আমরা দেখব যে শ্রীনিবাসন সেখানে তিনি সংস্কৃতাইজেশন তত্ত্ব দিয়েছেন। এবং খুব সম্প্রতি আরেকটা তত্ত্ব এসছে এই ক্ষেত্রে, যে জায়গাটা আমাদের একটু বলা দরকার, সেটা হচ্ছে পশুপতি প্রসাদ মাহাতো। তিনি একটা শব্দবন্ধ ব্যবহার করেছেন, শব্দবন্ধটার নাম হচ্ছে নির্বাকাইজেশন। নির্বাক শব্দের অর্থ হচ্ছে চুপ হয়ে যাওয়া। তিনি বলছেন যে হিন্দু ধর্ম এমন একটি সাংস্কৃতিক পরিস্থিতি তৈরি করে যে সে কি করে না, তার বাইরের অর্থাৎ হিন্দু সমাজ ব্যবস্থার বাইরে যারা আছে তাদেরকে কার্যত চুপ করিয়ে দেয়। তাদের কাছে কোনো উপায় থাকে না, তারা সেটা নিয়ে কোনো রকম প্রতিবাদ করতে পারে না, কোনো রকম তারা স্বর তুলতে পারে না, এবং তাদের যে সাংস্কৃতিক উপাদানগুলো আছে সেগুলোকে এমনভাবে পরিবর্তন করে দেয় যে পেছনে যাওয়ার কিন্তু কোনো উপায় থাকে না। মহাভারতের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা প্রক্ষিপ্ত অংশের মধ্যে যদি আসি, তাহলে সব থেকে বেশি প্রক্ষিপ্ত অংশ আমরা দেখব শান্তি পর্ব, অনুশাসন পর্ব।
মোটামুটি মধ্যম মানের আমরা দেখব যেখানে সংযোগ হয়েছে সেখানে ভীষ্ম পর্ব রয়েছে, অশ্বমেধ পর্ব রয়েছে, এবং সব থেকে কম ইন্টারপোলেশন বা প্রক্ষিপ্ত অংশের সংযোগ যেটাতে হয়েছে সেটা হচ্ছে উদ্যোগ পর্ব থেকে স্ত্রী পর্ব যেটা আছে, এখানে আমরা দেখব যে মোটামুটিভাবে খুব একটা ইন্টারপোলেশন নেই। যদি কয়েকটা কাহিনীর কথা আমরা উল্লেখ করি, যেমন বনপর্বে যেখানে শিব অর্জুনের কাহিনী রয়েছে, প্রমীলা থাপার বলছেন এটাও পরবর্তীকালের সংযোগ। সভা পর্বে যে শিশুপালের যে কথা রয়েছে এটাও পরবর্তী অংশের সংযোগ, এবং বন পর্বে যে রামের যে কাহিনীটা আমরা পাচ্ছি সেটাও নিশ্চিতভাবে একটা পরবর্তীকালের সংযোগ আমরা চিহ্নিত করব। এবার আমরা আসি যে এই যে জনগোষ্ঠীগুলোর কথা আমরা বলছি পূর্ব ভারতের, সেই পূর্ব ভারতের কয়েকটা আমি নির্দিষ্ট কয়েকটা জনগোষ্ঠী সম্পর্কে বলবো, না হলে আলোচনাটা অনেক বড় হয়ে যাবে। প্রথম যে জনগোষ্ঠীটার কথায় আসি সেটা হচ্ছে বঙ্গ জনগোষ্ঠীর কথায়। বঙ্গ জনগোষ্ঠী নিয়ে অনেক কাজ হয়েছে। প্রখ্যাত ঐতিহাসিক অন্নপূর্ণা চট্টোপাধ্যায় তিনি বঙ্গ জনগোষ্ঠীর যে অবদান আমাদের বাংলা সাংস্কৃতিক ক্ষেত্রে তা নিয়ে তিনি গবেষণা করেছেন। এখন এই যে বঙ্গ শব্দটা আমরা দেখব এটা মহাভারতে উল্লেখ করা হচ্ছে অনেকগুলো পর্বে আছে, যেমন সভা পর্বে কি বলা হচ্ছে না, রাজা যুধিষ্ঠির তিনি যখন রাজসূয় যজ্ঞ করছেন তখন তিনি পূর্ব দেশের রাজাদের কাছ থেকে অনেক উপহার পেয়েছিলেন। এই পূর্ব দেশের রাজারা কারা কারা ছিলেন? অঙ্গ, বঙ্গ, সুম্য, পৌন্ড্র, কলিঙ্গ এবং ওদ্র। তারা কি নিয়ে এসেছিলেন? তার জন্য প্রচুর পরিমাণে রত্ন সম্পদ, এবং আরেকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, তারা নিয়ে আসছেন হাতি। এবং যতবার করে হস্তি যতবার করে এই বঙ্গ, সুম্য, পুণ্ড্রদের কথা আসছে, আমি বলবো এখানে যে গৌড়দের কথা কিন্তু মহাভারতে নেই, কিন্তু আসাটা হয়তো উচিত ছিল। কারণ যদি গৌড়দের কথা আসতো তাহলে আমরা মহাভারতের সাথে আরেকটা উপজাতীয় ঐতিহ্য বা আদিবাসী ঐতিহ্যের সংযোগ খুঁজে পেতাম। কারণ মনে রাখতে হবে আমাদের বাংলার যে নিজস্ব ধর্মীয় ঐতিহ্য, যাকে আমরা তান্ত্রিক ঐতিহ্য নামে চিনি, আমরা জানি যে সেটা বলা হচ্ছে যে গৌড় দেশে প্রকাশিতা বিদ্যা। তন্ত্র সম্পর্কে বলা হচ্ছে যে গৌড় দেশে প্রকাশিতা বিদ্যা, এবং তন্ত্র সম্পর্কে যে গবেষণা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তান্ত্রিক ঐতিহ্য এসছে এটা পুরোপুরিভাবে আদিবাসী সংস্কৃতি থেকে উদ্ভূত একটা ঐতিহ্য। তো যাই হোক, এই হাতি শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখব যে সভা পর্ব হোক, ভীষ্ম পর্বে আবার কি আসছে না, কৌরবদের সাথে কারা লড়ছেন পাণ্ডবদের বিরুদ্ধে। আমরা দেখব যে বঙ্গ, পৌন্ড্র, ওদ্র, চোল, দ্রাবিড়, অন্ধ্র এবং কলিঙ্গ এরা দুর্যোধনের পক্ষে যুদ্ধ করার জন্য হাতি এবং শক্তিশালী বাহিনী নিয়ে আসছেন। দ্রোণ পর্বে আবার বলা হচ্ছে যে বঙ্গের হাতি মানে যে যোদ্ধারা আসছেন তারা হচ্ছেন হস্তি বাহিনী চালনার ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী। কর্ণ পর্বের সময় আমরা দেখব যে সেখানেও যে বর্ণনা দেয়া হচ্ছে সেখানেও কিন্তু আমরা দেখব যে বারবার করে তাদের হাতির কথা উল্লেখ করা হচ্ছে। এখন এই যে অঞ্চলটা আমরা যদি বলি বঙ্গ কোথায়, বঙ্গের অবস্থান নিয়ে অনেক বিতর্ক আছে। নিহার রঞ্জন রায় থেকে শুরু করে প্রখ্যাত ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় তারা বিভিন্ন মত প্রকাশ তারা করেছেন। কিন্তু আমরা ধরুন আজকে বাংলায় যে সমস্ত আদিবাসী সম্প্রদায়রা থাকেন, 42টা প্রায় আদিবাসী সম্প্রদায় আমাদের মধ্যে রয়েছেন, যাদের বেশিরভাগকেই আমরা চিনি না। মূলত আমাদের পশ্চিমবঙ্গে যেটা সর্ববৃহৎ আদিবাসী সম্প্রদায় সাঁওতালদের কথাই আমরা মূলত জানি। কিন্তু আমরা এখানে আমাদের বাংলায় ভূমিজ নামক একটি আদিবাসী সম্প্রদায় রয়েছে, ভূমিজ, যাদের সাংস্কৃতিক ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের রেকর্ডেড হিস্ট্রি নেই। সাঁওতালদের ক্ষেত্রে আপনারা জানেন যে তাদের নিজস্ব লিপি আছে, তাদের নিজস্ব ভাষা আছে। ভূমিজদের ক্ষেত্রেও তাদের নিজস্ব ভাষা আছে, যদিও লিপিটা খুব সাম্প্রতিক সময়কালে তারা ব্যবহার করছেন। যদি তাদের লিপি থাকতো তাহলে হয়তো তাদের অতীত ইতিহাসের আর ঐতিহ্য সম্পর্কে আমরা জানতে পারতাম। তো এই যে হাতির কথা বলা হচ্ছে, এই হাতি আমরা যদি আজকে পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলের দিকে তাকাই, আমি আমার নিজের গবেষণার কাজে বহুবার ক্ষেত্র সমীক্ষার জন্য সেখানে গিয়েছি, হাতি হচ্ছে তাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ধর্মীয় জীবনে। আমরা হাতি এই নামটা ব্যবহার করি, কিন্তু তারা সবসময় হাতির পেছনে হাতি ঠাকুর এই শব্দবন্ধটা তারা জুড়ে দেন। এবং জঙ্গলমহলে যত রকমের গরাম থান আছে বা গ্রাম থান যেগুলো রয়েছে, সাঁওতালদের যেগুলো রয়েছে জাহের থান, মুন্ডাদের ক্ষেত্রে যেটা রয়েছে সারনা থান, প্রত্যেকটা জায়গাতে আমরা দেখব হাতি এবং ঘোড়ার যে মাটির তৈরি মূর্তি সেগুলোকেও তারা উৎসর্গ করছে। এবং আমরা যদি দেখতে চাই যে এখন মানে প্রশ্নটা হচ্ছে তাহলে কি বঙ্গদের সাথে আমরা সরাসরি এদের সংযোগ স্থাপন করতে পারবো? দেখুন, সমস্যাটা হচ্ছে যে এই যে নামগুলো আমরা পরবর্তীকালে পাচ্ছি না, সাঁওতাল, ভূমিজ, মাহালি, কোড়া, মনে রাখতে হবে এরা একটা বৃহত্তর আদিবাসী গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল, তাটাকে বলা হতো খেরোয়াল জনগোষ্ঠী।
বা খেরোয়াল ভাষা গোষ্ঠী হিসেবে আমরা তাদেরকে চিনি। পরবর্তীকালে এরা অনেকগুলো ক্ল্যান বা গোষ্ঠীতে তারা বিভাজিত হয়ে গেছেন এবং আমরা সবাই জানি যে প্রত্যেকটা আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও আবার অনেকগুলো সাব ক্ল্যান রয়েছে। সাঁওতালদের মধ্যে অনেকগুলো সাব ক্ল্যান রয়েছে, মুন্ডাদের মধ্যে রয়েছে, কিন্তু এরা প্রত্যেকে একটা বৃহত্তর সংস্কৃতির অংশ ছিল, সেটাকে আমরা চিহ্নিত করতে পারি খেরোয়াল সংস্কৃতি। এবং এদের প্রত্যেকের মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে যে তারা একজন দেবতার উপাসনা করেন, দুজন দেবতা তাদের ক্ষেত্রে কমন রয়েছেন। একজন হচ্ছেন সিংবোঙা, যিনি হচ্ছেন সূর্য দেবতা, এবং আরেকজন হচ্ছেন মারাংবুরু, যিনি হচ্ছেন পর্বত দেবতা। তো আমরা দেখব যে রিজদে যখন বলছেন, এবং আরেকজন অ্যানথ্রোপোলজিস্টের কথা আমি বলবো, তিনি হচ্ছেন ডাল্টনের কথা, ঠিক আছে, যিনি ডেসক্রিপটিভ এথনোলজি অফ বেঙ্গল নিয়ে যিনি লিখলেন বইটা, সেখানে তিনি বারবার করে এই বৃহত্তর সংস্কৃতির আঙ্গিকে বাংলার এই আদিবাসী গোষ্ঠীগুলোকে তিনি দেখানোর চেষ্টা তিনি করছেন। এখন এই যে অঞ্চলটা আমরা বঙ্গ অঞ্চলটা বলছি, এখানে যে আদিবাসী সংস্কৃতি আমরা দেখছি, যেটা মূলত দক্ষিণ পশ্চিম বাংলার ক্ষেত্রে, এর উপর কিন্তু ছোটনাগপুর অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। কারণ এই দক্ষিণ পশ্চিম যে অঞ্চলটা, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর জেলার যে পশ্চিমাংশ এবং তার সাথে ঝাড়গ্রাম জেলা, এটা কিন্তু ভৌগোলিকভাবে ছোটনাগপুর মালভূমিরই অংশ। আমরা বলতে পারি যে তার বর্ধিত একটি অংশ। গোটা ছোটনাগপুর সংস্কৃতির সাথে মিল আছে। এখন মজার বিষয় হচ্ছে যে 629 থেকে 645 এই সময়কালে ভারতবর্ষে একজন বিখ্যাত চৈনিক পর্যটক এসেছিলেন। তখন শাসন করছেন উত্তর ভারতে বিখ্যাত রাজা হর্ষবর্ধন। আসছেন হিউয়েন সাং, এবং হিউয়েন সাংকে আমরা দেখব যে তিনি তখন চীনে তাং বংশের শাসনকাল চলছে, তিনি এখানে আসছেন। তিনি যে বইটা লিখছেন, তিনি বিবরণ দিচ্ছেন বিভিন্ন স্থানের, এবং আমরা যেমন এখন ওই দূরত্ব মাপার ক্ষেত্রে মাইল বা কিলোমিটার শব্দ ব্যবহার করি, তিনি লি নামক একটি শব্দ ব্যবহার করছেন, এবং কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছেন তার বিবরণ তিনি দিয়ে দিচ্ছেন। খুব অদ্ভুতভাবে এই মানুষটা যখন বিহারে আসছেন, বাংলায় আসছেন, আমরা জানি বাংলায় তিনি কর্ণ সুবর্ণে আসছেন, রক্তমৃত্তিকা মহাবিহারে আসছেন, তিনি ছোটনাগপুর অঞ্চলকে এড়িয়ে যাচ্ছেন, ছোটনাগপুর অঞ্চলের কোনো বিবরণ দিচ্ছেন না। রমিলা থাপার এবং মাজিদ হায়াত সিদ্দিকী যখন গবেষণা করছেন, তারাও দেখছেন যে গুপ্ত আমলেও কিন্তু ছোটনাগপুর অঞ্চলের বিবরণ আমরা খুব একটা পাচ্ছি না। কেন? এর একটা আন্দাজ বা অনুমান আমরা করতে পারি। তাই মহাভারতে আমরা দেখব আরেকটি জাতিগোষ্ঠীর কথা বলা হচ্ছে, যারা হচ্ছে সুম্য। এই সুম্যদের সম্পর্কে যোগেশচন্দ্র বসু তিনি হচ্ছেন মেদিনীপুরের ইতিহাস গ্রন্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেছেন, এবং তিনি দেখাচ্ছেন যে মেদিনীপুর যে অঞ্চল, এটাই হচ্ছে সুম্যদের আদিভূমি, যেটা পরবর্তীকালে আমরা দেখব যে তাদের রাজধানী হিসেবে তাম্রলিপ্ত আসছেন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে একটা জৈন গ্রন্থ লেখা হয়েছিল, গ্রন্থটার নাম হচ্ছে আচরঙ্গ সূত্র। এখানে আমরা দেখব যে মহাবীর, তাকে বলা হচ্ছে না, মহাবীর 3টে অঞ্চলের ওপর দিয়ে তিনি যাচ্ছেন। একটা হচ্ছে সুম্যদেশ, রাঢ় দেশ, এবং আরেকটা হচ্ছে বজ্রভূমি। এবং এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা খুব গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যে মহাবীর যখন এই অঞ্চলগুলো অতিক্রম করছেন, এই অঞ্চলের বাসিন্দারা নাকি এত অভদ্র ছিলেন, তারা মহাবীরের পেছনে কুকুর লেলিয়ে দিয়েছিলেন, এবং এই অঞ্চলের বাসিন্দারা এমন কিছু খাবার খেতেন যেগুলোকে প্রচণ্ড সমালোচনা করা হচ্ছে। পরবর্তীকালে নিহার রঞ্জন রায় যখন এই কাহিনীটা তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছেন, তিনি দেখাচ্ছেন যে আচরঙ্গ সূত্রের ভাষ্যে বলা হচ্ছে, মানে ভাষ্যে দেখানো হচ্ছে যে ওই বজ্রভূমি বা শুম্ভভূমির অধিবাসীরা তারা কি করছেন না, তারা মহাবীরের যে কুকুর লেলিয়ে দেওয়া হচ্ছে, তারা কিভাবে ডাকছেন না, ছু ছু শব্দে ডাকছেন, ছু ছু এই শব্দ। এবং নিহার রঞ্জন রায় দেখাচ্ছেন যে অস্ট্রিক ভাষায় কুকুরকে ডাকা হয় ছক, ছু বা ছৌ নামে, এবং আমরাও বাঙালিরা এখন কুকুরকে ডাকার ক্ষেত্রে তুতু বা চুচু শব্দ ব্যবহার করি। তো এই যে অস্ট্রিক যে ভাষা গোষ্ঠী, তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে সুম্যরা যে ভাষা গোষ্ঠীর অন্তর্গত, সেটা হচ্ছে অস্ট্রিক ভাষা গোষ্ঠীর অন্তর্গত। এবং এই যে আমরা দেখব যে ডাল্টন তিনি যখন এই কাহিনীটাকে তিনি যখন এটাকে ব্যাখ্যা করছেন, ডাল্টন বলছেন যে মহাবীরকে যারা সুম্য অঞ্চল থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তারা আর কেউ নন, তারা হচ্ছেন বর্তমান যে ভূমিজ সম্প্রদায় রয়েছেন তাদেরই পূর্বসূরি বা পূর্বপুরুষ। অর্থাৎ আমরা সরাসরি মহাভারতের মধ্যে বর্তমান বাংলার আদিবাসী সম্প্রদায়ের কথা আমরা জানতে পারছি না, কিন্তু কোথাও না কোথাও তাদের একটা সংযোগ রয়েছে। এই যে ভূমিজ সম্প্রদায়ের কথা আমরা বলছি, আমরা জানি যে মহাভারতের বহু আদিবাসী সংস্করণ রয়েছে, বহু ট্রাইবাল ভার্সন রয়েছে। গোন্ডদের মধ্যে তাদের নিজস্ব মহাভারতের কথা রয়েছে, ভিল জাতিগোষ্ঠীর মধ্যে তাদের নিজস্ব মহাভারত রয়েছে, মুন্ডাদের মধ্যে তাদের নিজস্ব মহাভারত রয়েছে। একইভাবে আমরা দেখব যে এই সাঁওতাল, ভূমিজ এই যে সম্প্রদায়গুলো রয়েছে, তারাও কিন্তু মহাভারতের বিভিন্ন কাহিনীকে তারা নিজেদের মধ্যে গ্রহণ করেছেন। তাদের যে সমস্ত নাচ গান অনুষ্ঠানগুলো হয়, সেখানে তারা মহাভারতের কাহিনী বলেন।
তো এই প্রসঙ্গে আমি একটা কাহিনী বলবো, যে কাহিনীটা ভূমিজদের মানে তাদের যে উৎপত্তি, সে উৎপত্তির বিবরণ দেয়, যে ভূমিজরা পৃথিবীতে কিভাবে এলেন। এই কাহিনীর সাথে মহাভারতের একটি কাহিনীর মিল রয়েছে, সেটা হচ্ছে বশিষ্ঠ মুনির যে আমরা কথা জানি, এবং সেখানে কপিলা নামক যে গরুর কথা। এবং আমরা দেখব যে ভূমিজরা বলেন যে কিভাবে তারা এসছেন। না, তারা বলেন যে বহু বছর আগে একটি জঙ্গলে একজন ঋষি বাস করতেন। এখন এই ঋষির নামটা না বিভিন্ন গ্রামের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে যায়। 1961 সালে যখন আমাদের সেন্সাস হচ্ছে, এখন এই গ্রামটি পড়ে গেছে বিনপুর 1 নম্বর ব্লকের মধ্যে, ঝাড়গ্রাম জেলায়। গ্রামটার নাম হচ্ছে ভূমিজ ধানসোল। এই ভূমিজ ধানসোল নিয়ে একটা ভিলেজ সার্ভে মনোগ্রাফ লেখা হয়েছিল, সেখানে এই কাহিনীটি এসছে। এবং আমি যখন আমার গবেষণার কাজ করতে যাই, যেহেতু এখনো প্রকাশিত হয়নি, আমি গ্রামটার নাম বলবো না, ঝাড়গ্রামের একটি বেলপাহাড়ি অঞ্চলের একটি গ্রাম, অনেকগুলো গ্রাম রয়েছে সেখানে ভূমিজরা থাকেন, সেখানেও এই কাহিনী পাওয়া গেছে। এবং আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত নৃতত্ত্ব ডিপার্টমেন্টের যিনি অধ্যাপক আছেন সুমহান বন্দ্যোপাধ্যায়, তিনিও যখন পুরুলিয়া অঞ্চলে গবেষণা করেন, সেখানেও তিনি এই কাহিনীটা পান। কিন্তু এই কাহিনীটার মজা হচ্ছে যে গ্রাম ভেদে কাহিনীর চরিত্রের নামগুলো বদলে যায়, কিন্তু মূল কাহিনীটা একই থাকে। এই কাহিনীটার উৎস হচ্ছে মহাভারত। এখন এটাও সমস্যা, আমরা উৎস মহাভারত বলবো নাকি এই কাহিনীর আঙ্গিকে মহাভারতের কাহিনীটা তুলে ধরা হয়েছে। তার কারণ মনে রাখতে হবে এলুইন ভেরিয়ারের সেই কথা, যে সুবর্ণ ময়ূরের যে কাহিনী আমি জাতকে পাচ্ছি, তার উৎস কিন্তু সম্ভবত লুকিয়ে রয়েছে মধ্য ভারতের গোন্ড আদিবাসীদের মধ্যে। তাদের থেকে এই কাহিনীটা খুব সম্ভবত জাতকে ঢোকানো হয়েছে। তো কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে যে একজন ঋষি, তিনি জঙ্গলে বাস করতেন। তিনি তার স্ত্রীর সাথে বাস করতেন। একদিন এক রাজা, তিনি জঙ্গলে মৃগয়া করতে গেছেন, গিয়ে প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়েছেন, কোথাও খাবার পাচ্ছেন না। তিনি তখন কি করলেন না, তার যে সাঙ্গপাঙ্গরা গেছেন তাদেরকে বললেন যে তোমরা খাবারের ব্যবস্থা করো। শুরু হলো অন্বেষণ। শুরু হতে হতে তারা জঙ্গলের মধ্যে একটা কুটির দেখলেন, এবং কুটিরে গিয়ে তারা দেখলেন যে একজন ঋষি সেখানে থাকেন। এবং বলা হলো যে তারা ঘটনা খুলে বললেন যে রাজা বিপদে পড়েছেন, তাকে খাবার সরবরাহ করতে হবে। তো ঋষি তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। অপেক্ষা করতে বলার পরে তিনি ঘরের মধ্যে গেলেন, তার কুটিরের মধ্যে গেলেন, এবং খুব সুন্দর সুন্দর খাবার নিয়ে তিনি চলে আসলেন। রাজা অবাক হয়ে গেলেন যে এই জঙ্গলের মধ্যে এত সুন্দর সুন্দর খাবার কোথা থেকে আসলো, এত উপাদেয় সমস্ত খাদ্য। পরে দেখা গেল না তার কাছে একটি গরু রয়েছে। ভূমিজরা এই গরুটাকে বলছেন না কামধেনু গরু। এই গরুর কাছে যাই চাওয়া হয় সেই গরু তাই প্রদান করে। রাজা তখন বললেন গরুটা আমার চাই। ঋষি কোনোভাবে দেবেন না। ভয়ঙ্কর লড়াই শুরু হলো। ঋষি মারা গেলেন, তার স্ত্রী মারা গেলেন, তার ছেলে মারা গেলেন। এই দৃশ্য দেখে সেই গরু প্রচণ্ড রেগে গেলেন, এবং রেগে গিয়ে সে কি করলো না মাটিতে শিং দিয়ে ক্রমাগত সে আঁচড়াতে থাকছে, এবং তার পেছনের পা দুটো ক্রমাগত আঁচড়াচ্ছে মাটির ওপর। ভূমিজরা বলেন এই যে গরু সে যখন শিং দিয়ে মাটিটা খুঁড়ছে, সেখান থেকে উঠে আসলো একদল পুরুষ যাদের হাতে রয়েছে তীর এবং ধনুক, যারা হচ্ছে ভূমিজদের পূর্বপুরুষ। আর পেছন থেকে উঠে আসছে একদল নারী যাদের কোমরে হচ্ছে কলসি। এরা হচ্ছেন ভূমিজদের যে নারী, তাদের হচ্ছেন আদি মানে ভূমিজ নারীদের যারা আদি অংশ, তারা। এই একই কাহিনী কিন্তু আমরা মহাভারতে পাচ্ছি, যেখানে বশিষ্ঠের কাহিনীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই আমরা বললাম যে বাংলার মূলত মানে আমরা যদি বঙ্গ যে ভৌগোলিক অঞ্চলকে আমরা দেখি, ভৌগোলিক অঞ্চলের মধ্যে মূলত আমরা 3টে জাতির কথা আমরা পাচ্ছি। একটা হচ্ছে বঙ্গ, একটা হচ্ছে পুন্ড্র, এবং আরেকটা হচ্ছে সুম্য। কিরাতদের কথা আমরা পাচ্ছি, কিন্তু কিরাতদের সম্ভাব্য অবস্থান হচ্ছে উত্তর পূর্ব ভারত হতে পারে। আমরা তবুও সেটা নিয়ে বিতর্ক রয়েছে। কেউ বলছেন অসম, কেউ বলছেন হিমালয়, মানে যেটা সিকিম এবং নেপালের যে অংশ তার মধ্যে রয়েছে। ওদ্র, যেটা ওদ্রের অবস্থান হচ্ছে আমরা যেটা বর্তমান যে উড়িষ্যার রয়েছে সেখানে আমরা দেখতে পাই। যদিও এই ওদ্র কিংডমটা পরবর্তীকালে আমরা দেখব যে কলিঙ্গের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তো এই যে বঙ্গ এবং তার সাথে আমরা মগধের বিবরণ পাচ্ছি, কিন্তু মগধটা আমরা জানি যে সম্ভবত বিহার যে অঞ্চল তার মধ্যে আসছে, অর্থাৎ বঙ্গের যে ভৌগোলিক সীমানা রয়েছে তার মধ্যে আসছে না। তাহলে মোটামুটিভাবে 3টেকে আমরা পাচ্ছি, একটা হচ্ছে বঙ্গ, পুন্ড্র এবং সুম্য। এখন এই 3টে জাতিগোষ্ঠীকেই বলা হচ্ছে যে এরা হচ্ছে শ্লেচ্ছ। মহাভারতে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে শ্লেচ্ছ শব্দের নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই যে শ্লেচ্ছ কারা। আমরা জানি যে বারবার করে বলে দেওয়া হচ্ছে যারা অবৈদিক সমাজ ব্যবস্থা যারা বৈদিক সমাজ ব্যবস্থার বাইরে রয়েছেন তারাই হচ্ছে শ্লেচ্ছ। বিজয়া গোস্বামী তিনি দেখাচ্ছেন যে খুব সম্ভবত ম্লিষ্ট শব্দ থেকে এই শ্লেচ্ছ শব্দটি এসছে, যার অর্থ হচ্ছে অস্ফুট বা, অর্থাৎ যারা আর্য ভাষা বুঝতে পারে না, তারা হচ্ছেন শ্লেচ্ছ। আমরা দেখব, আমি এই মহাভারতে
তো স্লেচ্ছ শব্দটার কথা বলা হলো, এই প্রসঙ্গে আরেকটি আমি আরণ্যকের কথা বলবো। কেন এই আরণ্যকের কথাটা আমি বলছি না, এই ঐতরীয় আরণ্যকে সেখানে আমরা দেখব যে বঙ্গ, মগধ, পুন্ড্র এবং সুম্য এই অঞ্চলগুলোর মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা পাখির ভাষায় কথা বলে, বা পক্ষী জাতি বিশেষ তাদেরকে বলা হচ্ছে। এখন আমি অথর্ববেদের 3য় অধ্যায় যেখানে বলা হচ্ছে, হ্যাঁ চেরোপাদ যেখানে বলা হচ্ছে, এবং শুধু তাই নয়, এখানে অথর্ববেদে আরেকটি বলা হচ্ছে যে সেখানে একটি শ্লোকে প্রার্থনা করা হচ্ছে যে আর্যদের যে জ্বরটা হয় সেই জ্বরটা যেন আর্যাবর্ত থেকে চলে যায়, এবং গিয়ে এই জ্বরটা কাকে আক্রান্ত করে, নয় বঙ্গ মগধ অঞ্চলে যে মানুষগুলো থাকে ওদের জ্বর হোক, জ্বর হয়ে ওরা মারা যাক। ঠিক আছে, আমরা দেখবো যে শতপথ ব্রাহ্মণের একটি কাহিনী রয়েছে যেখানে বিদেহ মাধব তিনি হাতে একটা ওই টর্চ লাইট নিয়ে যাত্রা শুরু করেছেন, অগ্নিকুণ্ড নিয়ে এসে তিনি সদানিরাম নদী অব্দি থেমে গেলেন, তারপরে আর গেলেন না। কেন গেলেন না? না ওই জমিতে গেলে প্রায়শ্চিত্ত করতে হবে, কারণ পরবর্তীকালে বৌধায়ন ধর্মসূত্র বলে দিয়েছে যে অঙ্গভঙ্গ কলিঙ্গ অঞ্চলে যদি ঢোকো তাহলে তোমাকে ফিরে এসে কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে, কারণ ওই অঞ্চলে যারা থাকে তারা শ্লেচ্ছ, তাদের সাথে তুমি মিশতে পারবে না কোনোভাবে। তো এই যে পক্ষী যে বিশেষ শব্দের কথা আমরা বলছি, দেখুন আমরা বহুবার সংস্কৃত ভাষায় এমন কিছু শব্দ ব্যবহার করেছি। আমি প্রথমেই বলেছিলাম আলোচনা শুরুতে যে ভারতবর্ষের এটা আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের সংস্কৃতিতে আমাদের জনজাতি সম্প্রদায়ের মানুষের যে অবদান কতখানি, এবং বস্তুতপক্ষে আমরা যদি আজকের হিন্দু ধর্ম দেখি এর পুরোটাই হচ্ছে জনজাতি সংস্কৃতির দান। এ নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকার অবকাশ আছে বলে আমি মনে করি না, কিন্তু তাদের অবদানকে আমরা কখনো স্বীকার করছি না বা স্বীকৃতি দিচ্ছি না। আমরা একটা শব্দের সাথে পরিচিত, শব্দটা হচ্ছে কোল। কোল আমরা সবাই জানি যে কোল হচ্ছে একটা আদিবাসী, কিন্তু না, কোল বলে কোনো আদিবাসী সম্প্রদায়ের অস্তিত্ব নেই। কোলকে আমরা একটা জেনেরিক টার্ম হিসেবে ধরতে পারি। কোল শব্দটা কোন শব্দ থেকে এসছে? না কোলা নামক একটি সংস্কৃত শব্দ থেকে এসছে। মনিয়ার উইলিয়ামস সেই শব্দের ব্যাখ্যা দিচ্ছেন। এই কোলা কারা? কোলা হচ্ছেন যাদেরকে শূকরের মতো দেখতে, অথবা যারা শূকর খায়। অর্থাৎ কত অবলীলায় আমরা মার্কণ্ডেয় পুরাণ, বায়ু পুরাণ, অগ্নিপুরাণে বলছি যে কোল জাতির মানুষ, অর্থাৎ একটা জাতি গোষ্ঠী, মানে জনগোষ্ঠী, তাদেরকে আমরা চিহ্নিত করছি হয় তারা শূকরের মতো দেখতে অথবা তারা শূকরের মাংস খায়। তেমন এই যে পক্ষী জাতীয় যে শব্দটা আমরা ব্যবহার করছি, অর্থাৎ মহাভারতে আমরা দেখব যাদেরকে শ্লেচ্ছ হিসেবে অভিহিত করা হচ্ছে, এই পক্ষী শব্দের কিন্তু একটা ব্যঞ্জনা থাকতে পারে। প্রথম ব্যঞ্জনা কি? দুটো ব্যঞ্জনা থাকতে পারে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে যে নিশ্চিতভাবে যারা লিখছেন মহাভারত এবং পরবর্তীকালে ঐতরীয় আরণ্যক, এরা বুঝতে পারছেন এদের ভাষা কি, সে কারণে মনে হয়েছে যে পাখির মতো কিচিরমিচির করে কথা বলছে। আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পারি যে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যে টোটেম বিশ্বাস রয়েছে। আমরা জানি যেটা হিন্দু ধর্মে গোত্র প্রথা এসছে। এই গোত্রটা হচ্ছে ওই আদিবাসীদের যে টোটেম প্রথা, তারই হচ্ছে পরবর্তীকালে একটা তার থেকেই বিবর্তনের মাধ্যমে এসছে। যেমন আমরা জানি যে আমাদের মধ্যে ভরদ্বাজ গোত্র রয়েছে যার প্রতীক হচ্ছে পাখি, গৌতম গোত্র রয়েছে যার প্রতীক হচ্ছে গাভী, কাশ্যপ গোত্র রয়েছে যার প্রতীক হচ্ছে কচ্ছপ। এবং নরেন্দ্রনাথ ভট্টাচার্য যখন ভারতীয় ধর্মের ইতিহাস বই তিনি লিখছেন, তিনি সেখানে ব্যবহার করছেন যে এই যে টোটেম ব্যবস্থা বা গোত্র ব্যবস্থাটা কি? গোত্র ব্যবস্থাটা হচ্ছে একটা খাদ্যের স্বেচ্ছাকৃত রেশনিং ব্যবস্থা। প্রাচীনকালে মানুষ যখন সবাই এক জায়গায় থাকতো, সবাই যদি সমস্ত কিছু একসাথে খেতে শুরু করে তাহলে তো বংশ বিস্তারই হবে না, খাদ্যের অভাব দেখা দেবে। সেজন্য কি করা হলো না, একটা একটা করে প্রাণী আমরা ছেড়ে দিলাম, খেলাম না। সেটাই হয়ে গেল পরবর্তীকালে আমাদের গোত্র। তো আমাদের এই যে বাংলা অঞ্চল রয়েছে, এখানে এমন অনেকগুলি আদিবাসী গোষ্ঠী রয়েছে যাদের টোটেম কিন্তু হচ্ছে এই পাখি। আমি যদি দেখি সাঁওতালদের মধ্যে 5টা উপগোষ্ঠী বা ক্ল্যান রয়েছে যেখানে আমরা তাদের টোটেম হিসেবে পাখিকে দেখতে পাবো। খন্দ বলে একটি জাতি রয়েছে, যদি এটা উড়িষ্যার ক্ষেত্রে তাদের আমরা বেশি দেখতে পাই, তাদেরও আমরা দেখব যে পাখি টোটেম রয়েছে। মুন্ডাদের 3টে উপগোষ্ঠী রয়েছে যাদেরও কিন্তু আমরা দেখব যে এই টোটেম হচ্ছে পাখি। এবং ভূমিজ, তাদের মধ্যে একটা উপগোষ্ঠী রয়েছে যাদের নাম হচ্ছে সাঁড়ি, তাদেরও কিন্তু রয়েছে পাখি। ওরাও বাগদি, এদের ক্ষেত্রেও আমরা পাখি দেখতে পাবো। বাংলার আরেকটি খুব জনপ্রিয় আদিবাসী সম্প্রদায় রয়েছে যারা মূলত আমরা দেখব এখন যে পিজিভিটি যে গ্রুপ রয়েছে তাদের মধ্যে তারা পড়ে গিয়েছেন, তাদের নাম হচ্ছে লোধা। ধীরেন্দ্রনাথ বাস্কে বলছেন এই লোধা শব্দটা এসছে লুব্ধক শব্দ থেকে। লুব্ধক শব্দের অর্থ হচ্ছে পাখি ধরার ফাঁদ, এবং এই লোধারা কি করেন? পাখি শিকার করেন। জঙ্গলমহল অর্থাৎ এই বাঁকুড়া পুরুলিয়া যে অঞ্চল রয়েছে, এখানে আরেকটি গোষ্ঠী বাস করে, সেই গোষ্ঠীটির নাম হচ্ছে চিরমার। এই চিরমার গোষ্ঠীর পেশাও কিন্তু পাখি ধরা। শুধু তাই নয়, আমরা দেখব সাঁওতাল এবং মুন্ডাদের যে উৎপত্তির কাহিনী রয়েছে তার মধ্যেও পাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাঁওতালরা
মনে করেন তাদের একজন আদি পুরুষ এবং একজন আদি মাতা ছিলেন। এই যে আদি পুরুষ তিনি হচ্ছেন পিলচু হারাম এবং যিনি আদি মাতা তিনি হচ্ছেন পিলচু বুরহি। এবং তারা বলেন যে তাদের যে সর্বোচ্চ সত্তা সেটা হচ্ছে ঠাকুরজিও, তিনি তাদেরকে সৃষ্টি করেছিলেন। তো এরা কিভাবে সৃষ্টি হয়েছিলেন না হাঁসের ডিম থেকে, ঠিক আছে। এবং আমরা দেখব যে তাদের যে কাহিনী রয়েছে জনসিম বিনতি যে তাদের যে গ্রন্থ রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, বা মাঝি রামদাস টুডু রেস্কা তার যে রয়েছে খেরোয়াল বংশাধরণ পুঁথি, সেখানেও তিনি এই কাহিনী বিবরণ দিচ্ছেন যে ঠাকুরজিও কি করলেন না তার বুক থেকে একটা পুরুষ পাখি এবং একটা স্ত্রী পাখি সৃষ্টি করলেন, এবং এই পাখি দুটির নামকরণ করলেন কি হাঁস এবং হাসিল। এবং সেখান থেকে আমরা দেখব যে তাদের ডিম হলো এবং ডিম থেকে পরবর্তীকালে দুজন একটি ছেলে এবং একটি মেয়ে আসলো। এরাই হচ্ছে সাঁওতালদের আদি পিতা পিলচু হারাম পিলচু বুড়ি। অন্যদিকে আমরা যদি মুন্ডাদেরকে দেখি সেখানে আমরা দেখব যে তারা সিংবোঙার কথা বলছেন। বলা হচ্ছে এই সিংবোঙা প্রথমে একটি বিশাল বড় আকারের পাখির জন্ম দিয়েছিলেন। যে পাখিটার নাম কি ছিল না, পাখিটার নাম ছিল হুর। এই দৈত্যাকার পাখি দুটো ডিম পেড়েছিল। একটা ডিম থেকে আসেন লুৎকুম হারাম। এই লুৎকুম হারাম হচ্ছেন মুন্ডাদের আদি পুরুষ, এবং আরেকটি ডিম থেকে আরেকটি মেয়ের জন্ম হয় যার নাম হচ্ছে লুৎকুম বুড়িয়া। এই লুৎকুম বুড়িয়া থেকে আমরা দেখতে পাবো যে মুন্ডা মেয়েদের জন্ম হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে মহাভারতের মধ্যে আমরা সরাসরি পূর্ব ভারতের আদিবাসী সম্প্রদায়ের কথা যারা বর্তমানে আছেন তাদের কথা আমরা সরাসরি পাবো না, কিন্তু অদ্ভুতভাবে একটা সংযোগ লক্ষ্য করতে পারবো। এই সংযোগের কথা কিন্তু বারবার রিজলে সাহেব এবং আমরা দেখবো ডাল্টন সাহেব তাদের গ্রন্থে বারবার করে বলে গিয়েছেন। আমরা যদি ডাল্টনের ডেসক্রিপটিভ এথনোলজি অফ বেঙ্গল পড়ি, আমি একটা মন্দিরের কথা বলবো। ঝাড়খণ্ডে একটা মন্দির রয়েছে জাদুগোড়া শহরে, সেটা হচ্ছে রঙ্কিনী মন্দির। এবং রঙ্কিনী আমাদের কোনো এই হিন্দু ধর্মের যে দেবদেবী সত্তা রয়েছেন সেখানে খুব একটা তিনি মর্যাদাপূর্ণ সত্তা কিন্তু নন। এই রঙ্কিনী কাদের দেবী? এই রঙ্কিনী হচ্ছেন আমাদের ভূমিজ সম্প্রদায়ের দেবী। জাদুগোড়ার যে রঙ্কিনী মন্দির রয়েছেন, এবং আপনারা যদি সেই জাদুগোড়ার রঙ্কিনী মন্দিরে যান তাহলে দেখবেন যে সেখানে এখনো পর্যন্ত আদিবাসী সংস্কৃতি বজায় রয়েছে, কারণ সেই মন্দিরের যিনি প্রধান পুরোহিত তিনি হচ্ছেন একজন ভূমিজ সম্প্রদায়ের মানুষ। এবং তার পাশাপাশি আমরা দেখব যে ব্রাহ্মণ তারাও সেখানে কিন্তু পূজার্চনা করছেন। আরেকটা বিষয় আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের সংযোগ খুঁজতে, পূর্ব ভারতের সাথে সংযোগ খুঁজতে আরেকটু সহজ হতো যদি মহাভারতে গৌড় জাতির কথা আসতো। দুর্ভাগ্যক্রমে যদিও আসেনি, কিন্তু আমরা অনুমান করতে পারি যে গৌড় মানে এই যে অঙ্গ বঙ্গ পুণ্ড্র সুম্য যাদের কথা বলা হচ্ছে, কলিঙ্গ ওদ্র, এর মধ্যে বৃহত্তর প্রেক্ষাপটে হয়তো এরা আসছেন। সেটা হচ্ছে মহাভারতের মধ্যে কয়েকজন ঐতিহাসিক আমরা দেখব যে তারা হচ্ছে তান্ত্রিক উপাদানের একটা সন্ধান করেছেন। যেমন আমরা ডেভিড কিনসলের নাম বলতে পারি। ডেভিড কিনসলে আমরা দেখব তার যে বই রয়েছে তান্ত্রিক ভিশন অফ ডিভাইন ফেমিনাইন, সেখানে তিনি দেখাচ্ছেন যে মহাভারতের আদি পর্বের ক্ষেত্রে এমন বেশ কিছু কাহিনী রয়েছে যার মধ্যে কিন্তু তান্ত্রিক ম্যাজিক এবং তান্ত্রিক রিচুয়ালসের ধারণা কিন্তু জুড়ে রয়েছে। বিশেষত আমরা এখানে যে বিভিন্ন অস্ত্রগুলোকে দেখতে পাচ্ছি, যেমন বজ্র অস্ত্রের কথা উল্লেখ করা হচ্ছে, ব্রহ্মাস্ত্রের কথা উল্লেখ করা হচ্ছে, এবং এখানে আমরা দেখব যে ডেভিড কিনসলে বলছেন যে এগুলো কিছুই না, এগুলো হচ্ছে আমরা দেখব যে এই যে ডিভাইন উইপেনগুলোর কথা বলা হচ্ছে, যে দৈবিক যে অস্ত্রগুলোর কথা বলা হচ্ছে, এর মধ্যে আসলে একটা তান্ত্রিক ম্যাজিক বা তান্ত্রিক রিচুয়ালের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। হ্যারল্ড কাওয়ার তিনি দ্য তান্ত্রিক ট্র্যাডিশন নামক যে বইটা লিখলেন সেখানে তিনি ব্যাখ্যা করছেন ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধ যেটা ধর্ম এবং অধর্ম প্রতিষ্ঠার লড়াই, এটাকে তিনি ব্যাখ্যা করছেন যে এই জায়গাটা হচ্ছে পরবর্তীকালে তান্ত্রিক ধর্মে আমরা যখন কালীকে দেখতে পাচ্ছি, কালী যেমন অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন, অনেকটা যেন সেই কাহিনীরই প্রতিরূপকে আমরা দেখতে পাচ্ছি। ওয়েন্ডি ডনিগারের নাম আমরা সবাই জানি, তার একটা বই আমাদের দেশে একসময় নিষিদ্ধও একসময় হয়েছিল। তো এই ওয়েন্ডি ডনিগার তিনি বলছেন এই যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন যেটা আছে না, এই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন হচ্ছে কি না, আমরা যদি তন্ত্র শাস্ত্রগুলোকে পড়ি, তন্ত্র শাস্ত্রগুলোর মধ্যে মা কালী ঠিক যে তার দিব্য রূপ নিয়ে ভক্তের সামনে প্রকাশিত হন, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের কাহিনী বোধহয় সেখান থেকেই এসছেন। এখন সমস্যা হচ্ছে আমাদের তন্ত্র শাস্ত্রগুলো উদ্ভূত হয়েছে অনেকটা পরে গিয়েও, শাক্ত পদাবলীর পরেও আমরা দেখবো যে তন্ত্রশাস্ত্র আসছেন। কৃষ্ণানন্দ আগমবাগীশ তন্ত্রশাস্ত্র লিখছেন, প্রাণোদ্দোষণী তন্ত্র লেখা হচ্ছে আরও পরে। কিন্তু নরেন্দ্রনাথ ভট্টাচার্য যখন তন্ত্র নিয়ে আলোচনা করছেন, বা দীনেশচন্দ্র সরকার যখন শাক্ত পীঠগুলো নিয়ে লিখছেন, বা আমরা দেখব ক্ষিতিমোহন সেন যখন চিন্ময় বঙ্গ বইটা লিখলেন, তারা বারবার করে একটি বিষয়ে সাবধান করছেন যে কখনোই ভেবে নেওয়া উচিত নয় যে তন্ত্রশাস্ত্রগুলো লেখার সময়কাল থেকে তন্ত্রের উদ্ভব হয়েছে তারও বহু যুগ আগে।
এমনকি খুব সাম্প্রতিক ঐতিহাসিক গবেষণায় উঠে আসছে বেদের শ্রুতি নির্ভর যে ঐতিহ্য যত প্রাচীন, তন্ত্র বোধহয় তার থেকে আরও প্রাচীন সময়কালে। এবং সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে তন্ত্র শাস্ত্রগুলির যারা রচয়িতা তারা কিন্তু মূলত ব্রাহ্মণ, তারা মূলত ব্রাহ্মণ বর্ণের মানুষ। কৃষ্ণানন্দ আগমবাগীশ তিনি নিজেও ছিলেন ব্রাহ্মণ, তার ভাই যদিও ছিলেন বৈষ্ণব। আমরা জানি যে সেই নিয়ে দুই ভাইয়ের মধ্যে একটু দর কষাকষির বিষয় আর কি ছিল। তো এই তন্ত্র শাস্ত্রগুলো সেখানে যে বিবরণ রয়েছে, বিশেষত আমরা যদি বাংলার ক্ষেত্রে বামাচার তন্ত্রকে দেখি না, যে বামাচার তন্ত্র নিয়ে বিবেকানন্দের অত্যন্ত ক্ষোভ ছিল। বিবেকানন্দ যখন চিঠি লিখছেন তিনি বলছেন, তিনি মানে আশঙ্কা প্রকাশ করছেন যে বাংলাদেশে বামাচারতন্ত্র এমনভাবে ছেয়ে গেছে যে এখানকার যুবক যুবতীদের নৈতিক আচার আচরণ সেগুলো কার্যত ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। রামকৃষ্ণদেবকে যদি আমরা দেখি, রামকৃষ্ণের সাথে যে যোগেশ্বরী ভৈরবীর কথা যদি আমরা দেখতে পাই, যে তিনিও বামাচার সাধন প্রক্রিয়াকে কিন্তু কার্যত সমালোচনা করছেন। এখন মনে রাখতে হবে যে বামাচার সাধন প্রক্রিয়াকে কেন সমালোচনা করা হচ্ছে, কারণ যে পঞ্চমকারের কথা বলা হচ্ছে, এই পঞ্চমকারের পুরোটাই হচ্ছে আদিবাসী সংস্কৃতি থেকে আমরা নিয়েছি। আর বারবার করে আমরা পরিমার্জনের চেষ্টা করেছি। ধরুন আমরা যদি তন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ দেবীকে দেখি পূর্ব ভারতে, তিনি কে কামাখ্যা। কামাখ্যা কাদের দেবী? খাসি উপজাতির দেবী। তার নাম কামাখ্যা ছিল না, তিনি হচ্ছেন কামেখ্যা। সেই দেবী থেকে হয়ে গেলেন তিনি কামাখ্যা। অর্থাৎ তার যে বিবর্তনটা আমরা মহাভারতের ক্ষেত্রেও আমরা দেখবো। এই যে বলা হচ্ছে না যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, এই যে ধারণাটা আসছে, আমরা দেখব যে ওয়েন্ডি ডনিগার বলছেন যে পরবর্তী তন্ত্রশাস্ত্রে যখন আমরা দেখতে পাচ্ছি যে কালীর যে রূপ, এবং আমরা দেখব, আমি তন্ত্র গ্রন্থটার নাম আমি এখানে উল্লেখ করছি, সেটা হচ্ছে মুন্ডমালা তন্ত্রম বলে একটি গ্রন্থ রয়েছে, যেটা শ্রী পঞ্চানন শাস্ত্রী না অনুবাদ করেছিলেন। বহু বছর এই গ্রন্থটা পাওয়া যায়নি। মুন্ডমালা তন্ত্রের আমরা দেখব যে ষষ্ঠ পটলে একটা শ্লোক রয়েছে, শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। শ্লোকটা হচ্ছে, সেখানে বলা হচ্ছে, আমরা জানি যে তন্ত্র হচ্ছে লিঙ্গ, বর্ণ, জাতি এই ধরনের কোনো কিছুকে তারা গুরুত্ব দেয়নি। সেখানে তারা বলা হচ্ছেন যে কালী পুজো করলে তুমি কি ফল পাবে। বলছেন কালীকে পুজো করলে আর কাউকে পুজো করার দরকার নেই, কারণ কালী সমস্ত দেবতাকে আচ্ছন্ন করে রেখেছেন। আলাদা আলাদা করে কারোর কাছে দেখতে, আলাদা আলাদা করে আমাদের কারোর কাছে পৌঁছতে হবে না। তো এই যে বিশ্বরূপ দর্শনের কথা, তার মধ্যে খুব সম্ভবত তান্ত্রিক এলিমেন্টকে আমরা পাচ্ছি। জর্জ ফিউরেনস্টাইন তিনি বলছেন যে এই মহাভারতের মধ্যেই কিন্তু আমরা দেখব যে আদিতন্ত্রের বিভিন্ন ধরনের উপাদানগুলো রয়েছে, এবং পরবর্তীকালে যখন আস্তে আস্তে ব্রাহ্মণ্যবাদ সম্প্রসারিত হচ্ছে, আমরা দেখব যে নিশ্চিতভাবে আজকে যে তন্ত্রের রূপটা আমরা দেখছি, কারণ আমরা জানি যে সপ্ত আচার শব্দটি রয়েছে, কুলার্ণব তন্ত্রমে সপ্ত আচারের কথা বলা হচ্ছে, বেদাচার রয়েছে, বৈষ্ণবাচার রয়েছে, শৈবাচার রয়েছে, সিদ্ধান্তচার রয়েছে, কিন্তু তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আচারকে বলা হচ্ছে কৌলাচার। যিনি কৌলাচারী সাধক হবেন তার না আছে কোনো জাতি, না আছে কোনো বর্ণ, তিনি না কোনো কিছু বিভাজনে বিশ্বাস করেন। তো এইগুলো হচ্ছে সমস্ত কিছু উঠে আসছে মূলত আমাদের আদিবাসী সংস্কৃতির যে ধারা, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এই সামগ্রিক যদি আমরা আলোচনাটা করি, বিশেষত আমি বললাম যে বঙ্গ জনগোষ্ঠীর কথা, পুণ্য জনগোষ্ঠীর কথা বা সুম্য জনগোষ্ঠীর কথা, এই যে তাদের সম্পর্কে ব্যবহার করা হচ্ছে শ্লেচ্ছ শব্দ ব্যবহার করা হচ্ছে, তাদেরকে পক্ষী জাতীয় হিসাবে চিহ্নিত করা হচ্ছে, এই যে আমরা কথাগুলো বলছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে খুব সম্ভবত বাংলার যারা বর্তমান আদিবাসী সম্প্রদায় রয়েছে, খুব সম্ভবত এদের সাথে এদের একটা লিঙ্ক রয়েছে। আমি প্রথমেই বলেছি যে আমরা যদি এই নামগুলো খুঁজতে যাই, পার্টিকুলারলি সাঁওতাল, মুন্ডা, হো, ভূমিজ, খাড়িয়া, খুব সমস্যা হবে। কারণ আমরা তাদেরকে সাঁওতাল বলি, আমরা তাদেরকে ভূমিজ বলি, তারা কিন্তু ওই শব্দ দ্বারা পরিচিত নয়। আমরা যাদের কাছে ভূমিজ বলছি, এই নামটা তাদেরকে কারা দিয়েছে? এই নামটা দিয়েছে না ছোটনাগপুর অঞ্চল থেকে যখন হিন্দুরা আসছেন, পুরুলিয়া অঞ্চলগুলোতে আসছেন, তারা এসে বললেন যে এরা হচ্ছে ভূমিজ। ভূমিজ মানে কি? ভূমি থেকে, সন অফ দ্য সয়েল, মানে এরা আগে থেকেই রয়েছে। এই নামটা দ্বারা বোঝা যাচ্ছে যে এরা এখানকার আদিবাসিন্দা, সেই জন্য। ঠিক আছে, বা যাদেরকে আমরা হোড় হিসেবে চিনছি, বীর হোড় আরেকটা আমাদের জনগোষ্ঠী রয়েছে। ঠিক আছে, তারা নিজেদেরকে বীর হোড় বলছে না। শরৎচন্দ্র রায়, প্রখ্যাত বাঙালি নৃতত্ত্ববিদ, যাকে আমরা বলতে পারি যে ফাদার অফ ইন্ডিয়ান এথনোগ্রাফি, তিনি যখন বীরহোরদের সম্পর্কে আলোচনা করলেন, তিনি দেখালেন যে বীরহোরদের মধ্যে যে আমরা বলছি তাদেরকে বীরহোররা আদৌ নিজেদেরকে বীরহোর বলে না। তারা ওই পেছনের শব্দটা বলে হর, মানে মানুষ। আর বীর শব্দটা আমরা যুক্ত করে দিয়েছি খেরোয়াল ভাষায়। বীর শব্দের অর্থ হচ্ছে জঙ্গল, অর্থাৎ জঙ্গলের যারা মানুষ তাদেরকে। তো এই হচ্ছে আমাদের এই আলোচনার বিষয়, যেখানে আমরা খুব সম্ভবত মহাভারতের ক্ষেত্রেও
পূর্ব ভারতের আদিবাসী জনগোষ্ঠীগুলির কথা আমরা পাচ্ছি। এবং যে কাহিনীটা আমরা বললাম যে বশিষ্ঠ ঋষির কথা এবং সেখানে যে গরুর কথা, খুব সম্ভবত এই কাহিনীটার উৎস আমরা বলতে পারি যে একটি ভূমিজ কাহিনীর মধ্যে নিহিত থাকলেও থাকতে পারে। এটা পরবর্তীকালে যদি আরও গবেষণা হয় তাহলে আসতে পারে। ইভেন আমি আরেকটা জনগোষ্ঠীর কথা বলবো, জঙ্গলমহলে আরেকটি জনগোষ্ঠী থাকে যারা হচ্ছে মাহালি। মাহালিদের সম্পর্কে খুব কম কাজ হয়েছে, যারা মূলত বাঁশের কাজ করেন, এবং এটা নিয়েও নৃতত্ত্ববিদদের মধ্যে যথেষ্ট একটা বিতর্কের জায়গা রয়েছে, কারণ মাহালিদেরকে অনেক সময় সাঁওতালদের সাথে অভিন্ন হিসেবে দেখে নেওয়া হয়। এই মাহালিদের মধ্যেও একটা জনপ্রিয় কাহিনী রয়েছে। মাহালিরা বলেন যে শ্রীকৃষ্ণ যে বাঁশি বাজাতেন, সেই বাঁশিটা নাকি তাদের তৈরি। ঠিক আছে, এই যে তারা যে বাঁশ থেকে তৈরি করেন বিভিন্ন জিনিস, অর্থাৎ তারাওকেও আমরা দেখবো যে শ্রীকৃষ্ণের সাথে একটা লিঙ্ক কিন্তু তারা বা সংযোগ তৈরি করার কিন্তু তারা চেষ্টা করছে। ধন্যবাদ।